রাজনীতিবিদরাই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, মার্কিন বিনিয়োগকারীদের জানালেন ডক্টর ইউনূস। টেকসই অর্থনীতি অর্জনে বিশ্ব নেতাদের ভূমিকা নেওয়ার আহ্বান। 6 জন যে পলিটিক্যাল লিডার এসছেন এবং তাদের সাথে প্রফেসর ইউনূস ইন্ট্রোডিউস করে দিয়েছেন যে ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, তখন তো পলিটিক্যাল পার্টিগুলোই বাংলাদেশকে তারা গভর্ন করবেন। এলপিজির দাম কমলেও বিক্রি হচ্ছে সর্বোচ্চ 1600 টাকায়। বাজার তদারকি ও পরিবেশকদের লাগাম টেনে ধরার তাগিদ। গ্যাসের দাম কমলো বলে এক ধরনের সংবাদ পরিবেশন করা হয়, যেটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ। আমরা আসলে সেই স্বস্তিটা পাই না। এনার্জি রেগুলেটরি কমিশন এবং জ্বালানি মন্ত্রণালয় এবং বিস্ফোরক পরিদপ্তর যারা ওই কোম্পানিগুলোকে লাইসেন্স দিয়েছে, সেখানে তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। বিনা ভোটে এক যুগ পার করার পর অবশেষে হতে যাচ্ছে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন। ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন পুনর্বহাল নিয়ে বিতর্ক। স্থলপথে রপ্তানি বন্ধ, ধ্বংসের মুখে পাবনার ঐতিহ্যবাহী হুঁশিয়ারি শিল্প। 75 কারখানায় উৎপাদন বন্ধ, অনিশ্চিত অর্ধলক্ষ কর্মীর জীবিকা। স্বাগত। এখন বাণিজ্যের পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের খবর। রাজনীতিবিদরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বলে মার্কিন বিনিয়োগকারীদের জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সফরসঙ্গী নেতাদেরও পরিচয় করিয়ে দেন তিনি। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে $4 ট্রিলিয়ন ঘাটতি পূরণে বিশ্ব নেতাদের আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া বাংলাদেশিদের নিরাপদ অভিবাসন নিশ্চিতে আলোচনা করছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও। আগামী ডিসেম্বরে ঢাকা সফরের কথা রয়েছে তার। জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেওয়ার পাশাপাশি বুধবার সাইডলাইনে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবে ডক্টর ইউনূস। নিউইয়র্ক থেকে মাহমুদ রাকিবের প্রতিবেদন। 80তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরের তৃতীয় দিন সকালেই প্রথমবারের মতো অনুষ্ঠিত টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীল বৈশ্বিক অর্থনীতির জন্য দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন অর্থায়ন সংক্রান্ত অঙ্গীকার নিয়ে কথা বলেন বিশ্ব নেতারা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বছরে $4 ট্রিলিয়ন বিনিয়োগ ঘাটতি পূরণ করা চ্যালেঞ্জিং হলেও অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশের 13 লাখ রোহিঙ্গার কথা উল্লেখ করে জাতিসংঘের বাজেট কমানো ও উন্নয়ন সহায়তা হ্রাসের সমালোচনা করেন, যা উন্নয়নশীল দেশগুলোর এসডিজি অর্জনে বাধা উল্লেখ করে সমাধানে 5টি পরামর্শ তুলে ধরেন তিনি। The LDCs suffered the most as extreme poverty rises with diminishing development assistance, decreasing foreign direct investment, and widening digital divide. এ সময় জাতিসংঘ মহাসচিব বাসযোগ্য আবাসভূমি গড়তে, জলবায়ু পরিবর্তন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান। A consensus on actions to take on debt with new instruments to reduce borrowing costs and risks, including from climate shocks, and faster support for countries facing illiquidity and debt distress. পরে অধিবেশনের সাইডলাইনে হাই লেভেল বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে অংশ নেন তার সফর সঙ্গী এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। সেখানে প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাত লাভজনক না হয়ে পুরোপুরি সেবামূলক খাত হওয়া উচিত। Felt the need, so that's why we've got about 12 million people following us for health information. And it's not entertainment, it's very bland. I'm just speaking to the camera, but people are tuning in to learn about what's happening to their bodies. Half the population is under the age of 26. So bright, new, young people. So give them any task, anything, any direction, they will take it. So these are the facilities that we have in the context. We can redesign the entire healthcare service. It's not just one or the other, which are important as an experience, but the vision would be to redesign the whole healthcare system.
এদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নিউ ইয়র্কে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান তিনি। আর ইতালির প্রধানমন্ত্রী নিজ থেকেই আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। 4 জন ওয়ার্ল্ড লিডারের সাথে উনি 1-to-1 মিটিং করেছেন। প্রথমে হচ্ছে যে ওনার সাথে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে ওনার মিটিং হয়েছে। তারপরে ইতালিয়ান প্রাইম মিনিস্টার জর্জিয়া মিলোনির সাথে মিটিং হয়েছে। তারপরে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফের সাথে মিটিং হয়েছে। এদিন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপি সদস্য সচিব আখতার হোসেন সহ সফর সঙ্গী 6 রাজনীতিবিদকে সাথে নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে বাংলাদেশে বিনিয়োগে ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান তারা। বাংলাদেশের থেকে যে 6 জন যে পলিটিক্যাল লিডার এসছেন প্রফেসর ইউনূসের ইনভাইটেশনে, তারা 6 জনই উপস্থিত ছিলেন এবং তাদের সাথে প্রফেসর ইউনূস ইন্ট্রোডিউস করে দিয়েছেন যে সামনে যখন ফেব্রুয়ারির প্রথমার্ধের পরে যখন ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, তখন তো পলিটিক্যাল পার্টিগুলোই বাংলাদেশকে তারা গভর্ন করবেন। তো তাদের সাথে একটা এই বিজনেস কমিউনিটির, ইউএসের বিজনেস কমিউনিটির যাতে আরও জানাশোনা হয় সে বিষয়ে উনি আরও ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন এবং তারা আমার জানা মতে যে ওদের নিজেরাও অনেক মিটিং করেছেন তাদের সাথে। প্রধান উপদেষ্টার সব বৈঠকেই অর্থনৈতিক সমস্যার সমাধান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও রোহিঙ্গা সমস্যার পাশাপাশি গুরুত্ব পেয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের জাতিসংঘ সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ইস্যুটি, যেখানে তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বার্তা দিচ্ছেন। একই সঙ্গে আগামী 26শে সেপ্টেম্বর তিনি বিশ্ব নেতাদের উদ্দেশ্যে যে ভাষণ দিবেন, সেখানে তার সরকারের গত 14 মাসের বিভিন্ন নেয়া উদ্যোগ ও অর্জনের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায় বলে নিশ্চিত হওয়া গেছে। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগ দেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় মঙ্গলবার সংবর্ধনা সভায় তিনি ট্রাম্প ছাড়াও স্পেনের রাজা ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবা, জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সাথে কুশল বিনিময় করেন। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গেও সাক্ষাৎ করেন। এদিকে ট্রাম্পের পর জাতিসংঘের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও। ন্যাটোর সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। অন্যদিকে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছাই নেই বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতিসংঘের দ্বিতীয় দিনের অধিবেশনের সব দেশের সরকার প্রধানরাই গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের জোর দাবি জানান। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। Security Council meeting for the first time in history because অধিবেশনের দ্বিতীয় দিনেও সমালোচনার মুখোমুখি জাতিসংঘ। ট্রাম্পের পর সংস্থাটির কার্যকারিতা ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যারা যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে তাদের জন্য শুধু বিবৃতি ছাড়া জাতিসংঘ আর কি করছে এমন প্রশ্ন তুলে কটাক্ষ করেন জেলেনস্কি। এমনকি ন্যাটোর নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন জেলেনস্কি। উদাহরণ হিসেবে সম্প্রতি পোল্যান্ড সহ ন্যাটোর 4টি সদস্য রাষ্ট্রে রাশিয়ার ড্রোন ও যুদ্ধবিমান অনুপ্রবেশের ঘটনাকে সামনে আনেন তিনি। Even being part of a long-standing military alliance doesn't automatically mean you are safe. Just recently, 19 simple Russian drones violated Polish airspace. যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন নয়, বরং অস্ত্র এই পরিস্থিতি বদলে দিতে পারে বলে মন্তব্য করেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান। এমনকি ইউক্রেন ছাড়া অন্যান্য দেশের জন্যও রাশিয়া হুমকি হয়ে উঠছে বলে সতর্ক করেন জেলেনস্কি।
এর জন্য এখনই রুশ প্রেসিডেন্ট পুতিনকে থামানোর জন্য ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এমনকি এক বিস্ফোরক মন্তব্যে জেলেনস্কি এও বলেছেন যে যদি কোনো দেশ শান্তি চায় তাহলেও তাকে অস্ত্র নিয়ে কাজ করতে হয়। No one can feel safe right now. এদিকে গত জুনে ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ বর্বর আগ্রাসন ছিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমনকি গাজা, লেবানন, ইয়েমেনে চালানো ইসরায়েলি হামলারও কঠোর সমালোচনা করেছেন তিনি। کشور من مورد تهاجمی وحشیانه و خلاف اصول مسلم حقوق بین الملل قرار گرفت। জাতিসংঘের ভাষণে তিনি জোর দিয়ে বলেছেন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা পূর্বেও ছিল না, ভবিষ্যতের জন্যও নেই। مسلم است که رژیم صهیونیستی و حامیان آن دیگر حتی به عادی سازی از راه سیاسی رضایت ندارند. হুজুর খুদরা বা জোর। জাতিসংঘে চলমান দ্বিতীয় দিনের অধিবেশনে যে ৩০টির বেশি দেশের সরকার প্রধান বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাদের মধ্যে আলোচিত ইউক্রেন ও ইরান ছাড়াও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা। কারণ ৫৮ বছর পর প্রথমবার সিরিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। এ সময় বাশার আল আসাদ সরকার পতনের পর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব, কাতার ও তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশ তার সরকারকে সমর্থন দেয়, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ৯টা থেকে শুরু হওয়া সভায় সব দেশের নেতারাই গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এক যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ও শতবর্ষী ব্যবসায়িক সংগঠন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচন। আগামী ১ নভেম্বরের এ নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন ঘিরে চট্টগ্রামের ব্যবসায়িক অঙ্গনে উৎসবের আমেজ থাকলেও ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন পুনর্বহাল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের হেভিওয়েট ও তরুণ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়ায় একটি ভালো নির্বাচনের ব্যাপারে আশাবাদী ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন হাজেরা শুলি। চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সর্বশেষ ভোট হয় ২০১৩ সালে। সে নির্বাচনে সাবেক এমপি এম এ লতিফ সমর্থিত প্যানেল বিজয়ী হলে সভাপতি হন মাহবুবুল আলম। এরপর টানা ৫ নির্বাচনে ভোটাভুটি হয়নি চেম্বারে। ব্যবসায়ীদের অভিযোগ, লতিফ ও মাহবুবুল আলম চট্টগ্রাম চেম্বারকে পারিবারিক চেম্বারে পরিণত করেছিলেন। ৫ই আগস্টের পর ব্যবসায়ীদের আন্দোলনের মুখে পর্ষদ ভেঙে দায়িত্ব নেয় প্রশাসন। দীর্ঘ এক যুগ পর আগামী ১ নভেম্বর হচ্ছে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের নির্বাচন। ইতিমধ্যে বিভিন্ন শিল্প গ্রুপের হেভিওয়েট প্রার্থী সহ রেকর্ড ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বন্দরনগরীর বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। এখানে ভেদাভেদ থাকলে হবে না এবং চিরং চেম্বারের ব্যাপারে এটা যেন আর কোনো পেশি, কোনো রাজনৈতিক বলয় কিংবা কোনোভাবেই যেন কারো কবজায় না যায়, এটা আমাদের দেখতে হবে এবং এটা এনশিওর করতে হবে আমাদের সবাইকে। আমরা বিভিন্ন ট্রেড বোর্ড সেক্টর থেকে আমরা সম্মেলন করে আমরা প্যানেলটা দিতে চেষ্টা করতেছি। আমি চাই সবার মতামত নিয়ে এমন একটা কিছু করব যেন বাংলাদেশে ব্যবসায়ীর দিক দিয়ে বলেন অথবা লেখাপড়ার দিক দিয়ে বলেন, প্রত্যেকটা দিকে আমাদের নেক্সট জেনারেশন অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারে। যদিও বিতর্কে না গিয়ে উৎসমুখর পরিবেশে নির্বাচনের আহ্বান বিপক্ষ প্যানেলের প্রার্থীদের। আর এখানে কোনো সমর্থন ছাড়া কিন্তু ৬ জন ডিরেক্টর অটো ডিরেক্টর হয়ে যাচ্ছেন, মানে তাদের কিন্তু এরকম ভোটের প্রয়োজন হচ্ছে না। নিঃসন্দেহে এই সিস্টেমটা সমর্থনযোগ্য না, এটা ব্যবসায়ীদের স্বার্থের বিরোধী এবং এই টুলসটাকে ব্যবহার করে চেম্বারটাকে নিয়ন্ত্রণ করা যায়। আমরা সেই জন্য এই সিস্টেমটাকে আমরা বিলুপ্তি চাচ্ছি। চট্টগ্রাম চেম্বারে যে আইনটা ছিল, এই যে ট্রেড গ্রুপ এবং টাউন গ্রুপের, সেটা নিয়ে বিতর্ক ছিল তখন। এটা নিয়ে এখন আর নতুন করে তর্ক করতে যাই আমাদের এই উৎসবমুখরতা নষ্ট করার দরকার নেই। আমরা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা সম্পন্ন করতে চাই। সবাই যাতে সৌহার্দ্যপূর্ণ, আবারও বলি, বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে ইলেকশনটা সম্পন্ন করি। তবে নির্বাচন বোর্ড জানায় বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ট্রেড ও টাউন গ্রুপের সদস্যরা নির্বাচনের সুযোগ পাচ্ছেন। ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয় বলে তারা একটা চিঠি দিয়েছে মন্ত্রণালয় থেকে এবং সেই প্রেক্ষিতে আপিল বোর্ডের আপিল সাপেক্ষে তারা ভোটাধিকার ভোটে অংশগ্রহণ সুযোগ পাচ্ছে।
এই নির্বাচনে ভোট দেবেন ৬,৭৮০ ব্যবসায়ী। ২৪ পরিচালক পদে অর্ডিনারি ক্যাটাগরিতে ১২ জন, অ্যাসোসিয়েটে ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন থেকে ৩ জন নির্বাচিত হবেন। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। সরকার নির্ধারিত মূল্য ১,২৭০ টাকা, অথচ ভোক্তাদের গুনতে হচ্ছে সর্বোচ্চ ১৬০০ টাকা পর্যন্ত। রাজধানীর এলপিজির বাজারে চলছে এমনই তুঘলকি কাণ্ড। খুচরা দোকানিরা দায় দিচ্ছেন ডিলারদের, আর ডিলাররা দোষ দিচ্ছেন দোকানিদের ঘাড়ে। দোষারোপের খেলায় নাকাল সাধারণ মানুষ। বাজার বিশেষজ্ঞরা বলছেন, মাঠ পর্যায়ে কড়াকড়ি আর পরিবেশকদের লাগাম টেনে ধরলে থামানো যাবে সিন্ডিকেটের এই দৌরাত্ম্য। বিস্তারিত আতিক মেজবা লগ্নের প্রতিবেদনে। কত করে বেচতেছেন এটা? একটি ১২ লিটারের গ্যাসের বোতলের দাম কত জিজ্ঞেস করতেই অপ্রস্তুত বিক্রেতা, তাই তো কয়েকবার বললেন ভিন্ন ভিন্ন দাম। প্রকৃতপক্ষে ১২ লিটারের এক বোতল গ্যাসের দাম সরকার নির্ধারিত ১২৭০ টাকা, কিন্তু কত টাকা করে বিক্রি করছে দোকানিরা? এবার একটু ক্রেতা সেজে জানতে চাই। কত করে পড়বে ভাইজান? ভাই ১৪০০ টাকা করে পড়বে। বসুন্ধরা বলবে সরকারেরটা হিসাব করে লাভ আছে। ২৫-৫০ টাকা না রাখলে ভাই কিনে চলি, কিনে শিখি। ১৪৫০। সরকারি রেট হচ্ছে ১২৭০ টাকা। সরকারি রেট এটা তো আর আমরা খুচরা দোকানদারে করে পাঠাম। ক্রেতা সেজে কোনো দোকানে গেলে এভাবেই ১৪০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত খুচরা সিলিন্ডারের দাম চাচ্ছেন বিক্রেতারা। অথচ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC যে মূল্য নির্ধারণ করে দিয়েছে তা মানছেন না কেউই। এমন অবস্থায় চরম বিপাকে সাধারণ শ্রেণীর ক্রেতারা। রাজধানীর বাসাবো এলাকার শামসুন্নাহার বেগমের বাড়িতে নেই গ্যাস সংযোগ। নির্ভর করতে হয় এলপিজি সিলিন্ডারের উপর। ৪ সদস্যের ছোট্ট পরিবারের জন্য মাসে ন্যূনতম 2টি সিলিন্ডার প্রয়োজন হয় তার। খরচ বাঁচাতে হালকা আঁচে রান্না করেন তিনি। স্বাভাবিকের চেয়ে একটু বেশি দাম নেই, এটা আসলে অনেক ভোগান্তি হচ্ছে আমাদের। নর্মালি 2টা সিলিন্ডার, 2টার বেশিও লাগে অনেক সময়। প্রকাশনা প্রতিষ্ঠানে কাজ করা দীপান্ত রায়হানের গল্প একই রকম। পরিবার ছাড়া মগবাজার রেলগেটের একটি ছোট্ট কামরায় থাকেন তিনি। সিলিন্ডারের বাড়তি মূল্যের অভিযোগ তারও। দেখা যায় সরকার হয়তো ১৩৫০ টাকা নির্ধারণ করছে, তখন আমরা ১৫০০, ১৫৫০ বা ১৬০০ টাকাও কিনতে হয়। বাসায় পৌঁছাতে ওরা আরও ১৫০ টাকা নিয়ে ফেলে। হ্যাঁ, তো এইটা হইতেছে ধরেন যে যখনই গ্যাসের দাম কমলো বলে এক ধরনের সংবাদ পরিবেশন করা হয় যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ, আমরা আসলে সেই স্বস্তিটা পাই না। শামসুন্নাহার বা রায়হানি নন, নগরীর অলিগলি ঘুরে দেখা গেল সিলিন্ডার ব্যবহার করা বিভিন্ন খাবারের দোকানে একই অভিযোগ। সরকার নির্ধারিত দাম মানছেন না খুচরা ব্যবসায়ীরা। আমাদের ১২ কেজি গ্যাস পড়ছে আপনার ১৫০০ টাকা, আর ৩৬ কেজিটা হচ্ছে ৪২৫০ টাকা পড়ছে। এই যে অতিরিক্ত টাকা নিচ্ছে ১২৭০ টাকা নির্ধারিত আছে, আপনারা বলেন না কখনো? না, আমাদেরকে বলে নাই যে ১২৭০ টাকা নির্ধারিত করছে। গ্যাস কিনতে গেলে 12 কেজি সিন্ডিকেট হলো আপনার কোনো দোকানে ১৬০০ টাকা নেয়, কোনো দোকানে ১৭০০ টাকা নেয়। মানে অ্যাকুরেট রেট এখানে কোথাও পাওয়া যায় না। রেগুলেটরি কমিশনের নির্ধারিত মূল্য অনুযায়ী ১২ কেজি এলপিজি ১,২৭০ টাকা, ৩৫ কেজি ৩,৭০৫ টাকা এবং ৪৫ কেজি ৪,৭৬৪ টাকা। অথচ ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৪০০, ১৫০০ কিংবা ১৬০০ টাকায়। ৩৫ কিংবা ৪৫ কেজি বোতলের ক্ষেত্রেও মানা হচ্ছে না সরকার নির্ধারিত দাম। সার্ভিস চার্জ দিতে হয়, তারপর ওরা মাল নেওয়া আনা করে যে গাড়ি দিয়া, এই মালটা ওরা দাম বেশি নেয় আর কি। বোতলটা আইনা দেয়, আবার ৫০ টাকা দিতে হয়, আবার ওই গাড়ি ভাড়া আছে, আবার এই দোকানে এরা বিভিন্ন উদাহরণ আর কি দেয় এইভাবে আর কি। খুচরা দোকানিরা কেন বাড়তি দাম নিচ্ছেন এমন প্রশ্নে অনেকেই সার্ভিস চার্জের দোহাই দিচ্ছেন, অনেকেই আবার দোষ চাপাচ্ছেন ডিলারদের কাঁধে। ওরা বাড়ায় দেয়, কিন্তু আমাদের তো ওই প্রাইজে সেল করতে হয়। আপনি এটা ডিলারদের ধরেন, ডিলারদের ধরলে আমাদের লেগে সুবিধা হয়। ওরকম রাখলে তো আমরা আরো কমাই দিতে পারবো। তাও তো সরকারি রেটের চেয়ে অনেক বেশি। কি করবো, আমাদের কিনা বেশি। অভিযোগের সত্যতা খুঁজতে আমরা কয়েকজন ডিলারের সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু কেউই দায়িত্ব নিয়ে কথা বলতে রাজি নন। যদিও কিছুক্ষণ পরে দেখা যায় দোকান বন্ধ করে চলে গেছেন ডিলার। অবশ্য নির্ধারিত দামেই সিলিন্ডার বিক্রির দাবি কোনো ডিলারের। তারা পাল্টা দায় চাপালেন খুচরা দোকানিদের উপর। ১১৮১ টাকা কিনা, তো আমরা ১২০০ খুচরা যদি ২-১টা বেশি, আমরা ২০টা বেশি, 30টা বেশি। রিটেলার পর্যায়ে যারা মানে বিক্রি করতেছে কনজিউমারের কাছে, তারা এটা হচ্ছে যে বেশি দামে বিক্রি করছে, কিন্তু এখানে ডিলারদের কোনো দায় নাই, ডিলাররা ঠিক দামে বিক্রি করছে। এখানে ওই তালিকা দিবে ওদের। কনজিউমার্স অ্যাসোসিয়েশন ক্যাবের সভাপতির মতে গ্যাসের দাম নিয়ে মাঠ পর্যায়ে তদারকির যথেষ্ট অভাব রয়েছে। পাশাপাশি ডিস্ট্রিবিউটর ও ডিলারদের গাফিলতির কারণেই সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেও মনে করেন তিনি। সরকারের মধ্যে
একটা জিনিস হলো কোঅর্ডিনেশনের একটা চরম অভাব আছে। এনার্জি রেগুলেটরি কমিশন এবং জ্বালানি মন্ত্রণালয় এবং বিস্ফোরক পরিদপ্তর যারা ওই কোম্পানিগুলোকে লাইসেন্স দিয়েছে, সেটি তাদের এই রেগুলেটরি ক্ষমতা দিয়ে তাদেরকে বাধ্য করতে হবে এখান থেকে বাড়তি যে দামটা নিচ্ছে, তাহলে এটি যে শুধু ভোক্তাধিকার যে অভিযান করেই তো এটাই সম্ভব নয়, সেখানে তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। এ বিষয়ে এনার্জি রেগুলেটরি কমিশনের দায়িত্বপ্রাপ্তরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আতিক মেজবালগ্ন, এখন ঢাকা। ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে পাবনার ঐতিহ্যবাহী হুঁশিয়ারি শিল্প। স্থলপথে ভারতে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং কাঁচামালের মূল্য বৃদ্ধিতে ঝুঁকির মধ্যে পড়েছে শিল্পটি। উৎপাদন বন্ধ হয়ে গেছে প্রায় ৭৫% কারখানায়। অনিশ্চিত হয়ে পড়েছে অর্ধ লক্ষ শ্রমিক কর্মচারীর জীবিকা। মাসুদ রানার পাঠানো তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। গার্মেন্টসের ঝুট কাপড় থেকে পাবনার ক্ষুদ্র উদ্যোক্তারা গড়ে তুলেছেন ৫ শতাধিক হুঁশিয়ারি কারখানা। বছরে এসব কারখানা থেকে আয় হতো প্রায় ১৫০০ কোটি টাকা। অথচ ঐতিহ্যবাহী এই শিল্পটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। শহরের বাংলা বাজার থেকে চরসাধুপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে রপ্তানিমুখী এসব কারখানা, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় ১.৫ লাখ শ্রমিকের। আব্দুল হালিম ১৭ বছর ধরে হুঁশিয়ারি শিল্পে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ এই শিল্পে ভাটা পড়লে বিপাকে পড়েন তিনি। তার মতো অসংখ্য শ্রমিকের একই দশা। সংসার চালাতে হিমশিম খাচ্ছি, মোটামুটি চলতে পারছি না। এখন ওই টানা ছেঁচড়া করে চলতেছি আর কি, মোটামুটি এক কথায় ঋণের মধ্যে আর কি। হুঁশিয়ারি শিল্পের বড় বাজার ভারত, মালয়েশিয়া, দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ভারতের ট্রানজিট সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন এই উদ্যোক্তারা। এই সংকটে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ কারখানা। বেকার হয়ে পড়েছেন বহু শ্রমিক। আমাদের কামা অনেকটাই কমে গেছে আগের থেকে, কারণ আগে মাল যেত ইন্ডিয়ায় একদিনে, এখন মাল যেতে লাগে 24 দিন, 23 দিন, 24 দিন লেগে যায়। 3 ঘন্টা করে ওভারটাইম হতো, এখন আর সেই ওভারটাইমটা হয় না। আমাদের জেনারেল যে 8টা থেকে 6টা পর্যন্ত ডিউটি, সেই ডিউটিটাও হয় না। এখন যে পরিস্থিতি হয়েছে, আমাদের মহাজনেরও চলছে না, আমাদেরও চলছে না। তাই হোক কেমন টুকটাক করে আমরা কতদিন ফুলবেলা করি, কতদিন হাফ ডে করি। এদিকে স্বল্প সময়ের ব্যবধানে বেড়েছে গার্মেন্টস ঝুটের দাম, ফলে দেখা দিয়েছে ব্যবসায়িক মন্দা। বর্তমানে আজকে মাল দিলে পরে 3 মাস, 4 মাস, 6 মাসও কোনো মাল পরে যাচ্ছে। কিন্তু আমরা যদি শীতের মাল গরমে দেই, গরমের মাল শীতে দেই, কিন্তু এই ফারাকটা মনে করেন যে ইন্ডিয়ার সাথে আমাদের ব্যবসা, আবার ইন্ডিয়ার থেকে যদি আমরা কিছু কাঁচামাল আসে বা আপনার কিছু কাঁচামাল আসে, সেটাও আমরা বর্তমানে আনতে পারতেছি না। টোটাল শ্রমিক প্রায় 400 মতো ছিল, বর্তমানে 100-এর নিচে নামে আসছে। আমি ব্যবসার প্রোডাকশন যা ছিল পূর্বে যা ছিল, বর্তমানে তার 75% বাদ হয়ে গেছে। 25%-এর পর কোনো মতোভাবে আমি ব্যবসাটা চালাই যাচ্ছি। তবে এই শিল্প উদ্যোক্তাদের ঋণ সহায়তার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিসিক কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে তাদের এই হুমকির সম্মুখীন করায় তাদের এই শিল্পকে আমরা সহযোগিতা করার জন্য আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম, এটা চলমান আছে। হুঁশিয়ারি শিল্পের অনেক শিল্প প্রতিষ্ঠানের মধ্যে আমাদের ঋণ বিতরণ করা হয়েছে। যারা এরকম চ্যালেঞ্জের মুখে আছে, তাদেরকেও আমরা ভবিষ্যতে আরও আর্থিক সহযোগিতা সহ অন্যান্য সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি। ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে রপ্তানি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার দাবি উদ্যোক্তাদের। এখন পাবনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৫ম দিনের মতো শিক্ষকদের একাংশের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। যদিও প্রশাসনের আশ্বাসে 7 কার্যদিবসের জন্য কর্মসূচি স্থগিত করে আজ থেকে কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন মারুফ হাসান। মারুফ, যে শিক্ষকরা কর্মসূচিতে নেই তারা কি ক্লাস পরীক্ষা নিচ্ছেন কিনা জানাবেন, আর সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। পঞ্চম দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের যে কর্মবিরতি, পাশাপাশি তাদের পূর্ণাঙ্গ যে শাটডাউন কর্মসূচি, সেটি কিন্তু চলছে। এবং গতকাল এখানে যারা কর্মকর্তা কর্মচারীরা তাদের শাটডাউন কর্মসূচি পালন করেছেন, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে 7 কর্মদিবসের জন্য তারা কিন্তু তাদের এই কর্মবিরতি থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি যদি আমি বলি, একাডেমিক কার্যক্রম
পূর্ণাঙ্গভাবে বন্ধ আছে। এখানে ক্লাস পরীক্ষা সব কিছু বন্ধ আছে। শিক্ষকদের যারা মূলত এই শাটডাউন কর্মসূচির সঙ্গে যুক্ত আছেন তারা ছাড়াও অন্যান্য যেসব শিক্ষক আছেন তারাও কিন্তু ক্লাস পরীক্ষা থেকে নিজেদের দূরে সরে রাখছেন। যদিও তারা এই শাটডাউন কর্মসূচির ভিতরে তাদের সম্মতি নেই বা তারা এই শাটডাউন কর্মসূচি আগেই প্রত্যাহার করে নিয়েছে, তারপরেও এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যেসব শিক্ষকবৃন্দ আছেন তারাই এই কর্মসূচি এখন পর্যন্ত অব্যাহত রেখেছে। যেহেতু বিশ্ববিদ্যালয় পূজার ছুটি এবং শাটডাউন কর্মসূচির কারণে শিক্ষার্থীরা ইতিমধ্যে অনেকেই ক্যাম্পাস ছেড়েছেন। ক্যাম্পাসের যে সার্বিক পরিস্থিতি এখন পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের আনাগোনা খুবই কম। কিছুদিন আগে রাকসুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যেমন পদচারণা ছিল সেটি কিন্তু এখন একদমই দেখা যাচ্ছে না। তবে এর আগে 20 সেপ্টেম্বর পোষ্যকোটা ইস্যুতে শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে যে হাতাহাতির ঘটনাটি ঘটে তারই পরিপ্রেক্ষিতে আজকেও এখন পর্যন্ত পঞ্চম দিনের মতো জাতীয়তাবাদী শিক্ষকরা তাদের যে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন। তাদের যে একটি দাবি সেটি হচ্ছে সেই দিনের ঘটনায় শিক্ষক লাঞ্ছনার ঘটনায় যেসব শিক্ষার্থী জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ যে শাস্তির বিধান আছে সেই শাস্তি নিশ্চিত করে তাদেরকে যদি ছাত্রত্ব বাতিল করা লাগে সেটি যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন করেন সেই দাবিটা কিন্তু তারা করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে পরিবেশ তৈরি হয়েছে সেটির কারণে একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে বলে এখানে অনেক শিক্ষার্থী অভিযোগ তুলেছেন। এ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। প্রশাসনের আশ্বাসে কমপ্লিট শাটডাউনের পর 7 কর্মদিবসের জন্য কর্মসূচি স্থগিত করে আজ থেকে কাজে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান। বগুড়ায় এবছর 685টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরি শেষে এখন চলছে সাজসজ্জা ও রং তুলির কাজ। এ নিয়ে আরও জানাতে শহরের চেলোপাড়া মন্দির থেকে যুক্ত আছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, বগুড়ার দুর্গাপূজার প্রস্তুতি ও কেনাকাটা কেমন চলছে জানাবেন, আর মণ্ডপের নিরাপত্তা কেমন দেখছেন? বগুড়ায় যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোতে যে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটির যে কার্যক্রম শুরু হয়েছে এবং গেল রোববার মহালয়ার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই অনুষ্ঠানের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে আগামী রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে। এবং এখানে আমি এখন রয়েছি নববৃন্দাবন হরিবাসর মন্দিরে। এখানে প্রায় 17টি প্রতিমা তৈরি করা হচ্ছে। এখান থেকে জেলার বিভিন্ন উপজেলায় প্রতিমা পাঠানো হয় এবং জেলার বাইরেও এখান থেকে প্রতিমা পাঠানো হয়ে থাকে। এবছর গেল বছরের চেয়ে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রতিমাগুলো। এখানে যারা কারিগর রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে মাটি, বাঁশ, কাঠ এবং সুতলি সহ প্রতিমা তৈরির যে অনুষঙ্গগুলো সেগুলো সব কিছুরই দাম বৃদ্ধি থাকার কারণে কিছুটা বাড়তি দামে এবছর বিক্রি হচ্ছে এবং সর্বনিম্ন 20,000 টাকা থেকে সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত এই নববৃন্দাবন হরিবাসর মন্দির থেকে প্রতিমা বিক্রি হয়েছে। এবং প্রতি বছরই তারা যেভাবে অভিযোগ করেন যে বিভিন্ন সমস্যার কারণে, বৈদ্যুতিক গোলযোগ এছাড়া আবহাওয়ার কারণে তাদের প্রতিমা তৈরিতে কিছুটা বিঘ্ন ঘটে। তবে এবছর মহালয়ার পর থেকে অর্থাৎ গেল রবিবার থেকে এখন পর্যন্ত প্রাকৃতিকভাবে কোনো দুর্যোগ নেই, আবহাওয়া ভালো রয়েছে, সে কারণে তারা প্রতিমা তৈরি করতে পেরেছেন এবং বিক্রি করতে পারছেন। তবে এখন রঙের কাজ চলছে, এই সময় যেন বিদ্যুৎ বিভ্রাট না হয় সে বিষয়টি তারা বারবারই অনুরোধ জানিয়েছেন যে বিদ্যুৎ বিভ্রাট যেন না হয়। আর আপনি নিরাপত্তার কথা বলছিলেন, যে আমরা নিরাপত্তার বিষয়টি দেখেছি জেলা পুলিশ এবং জেলা প্রশাসন এছাড়া সেনা ক্যাম্প যেখানে রয়েছে তারা দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে খুবই তৎপর এবং তারা পূজা উদযাপন যে কমিটিগুলো রয়েছে, পূজা উদযাপন পরিষদের কমিটিগুলো রয়েছে তাদের সাথে এবং গণমাধ্যম কর্মী ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের নেতাদের সাথে কিন্তু দফায় দফায় বৈঠক করেছেন এবং দুর্গাপূজা যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সেই কথা বলছেন তারা। এছাড়া বাড়িঘরগুলোতে যারা এখন যে উৎসব চলছে সেটি হচ্ছে বিভিন্ন রকম খাবার তৈরি, নাড়ু, মোয়া সহ বিভিন্ন রকম খাবার তৈরির উৎসব চলছে বাড়িগুলোতে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে দুর্গাপূজার সবশেষ খবর। বগুড়ার পূজা মণ্ডপ প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব সেলিম।
পঞ্চগড়ে সোনালী আঁশ পাটের চাহিদা বাড়ায় দেশের গণ্ডি ছাড়িয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। রপ্তানি বাড়ায় গত বছরের চেয়ে দাম বেড়েছে দ্বিগুণ, আর ভালো দাম পেয়ে খুশি পাট চাষিরাও। পাটের এমন দাম পেলে হারানো গৌরব ফিরে পাওয়ার আশা সংশ্লিষ্টদের। পঞ্চগড় থেকে মোহাম্মদ লুৎফর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দাঁড়ানো সারি সারি পাট ভর্তি ট্রাক। দেশের গণ্ডি পেরিয়ে এসব পাট রপ্তানি হচ্ছে প্রতিবেশী দেশ নেপালে। নিয়মিত পাট রপ্তানি হয় চতুর্দেশীয় এই স্থলবন্দরে বেড়েছে কর্মব্যস্ততা। জেলার 5 উপজেলায় এবার 7,855 হেক্টর জমিতে পাট উৎপাদন হয়েছে 18,468 টন। রপ্তানি হয় দর বেড়েছে দ্বিগুণ। গেল বছর প্রতিমন পাট সর্বনিম্ন 2200 থেকে 2800 টাকা পর্যন্ত বিক্রি হলেও এবছর তা বিক্রি হচ্ছে 2800 থেকে 4000 টাকা পর্যন্ত। ভালো দাম পেয়ে খুশি চাষিরা। গতবারে মনে করেন 2700, 2800 অথবা 3000 এরকম দাম পাইছি। এবারে মনে করেন দাম পাইতেছি 3700। এরকম দাম হলে আমরা সামনেবার আরো লাগাবো, লাভবান হতে পারবো। অন্যান্য বছর যে কৃষকের যে দামটা কম পাইছে, এবার সব কিছুর দাম বেশি, এই জন্য পাটটার দাম একটু বাড়তি। পাটের মৌসুমে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় বেড়েছে কর্মচাঞ্চল্য। এতে সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। বাংলাবান্ধা দিয়ে রপ্তানি কিছুটা স্বাভাবিক হয়েছে এবং আশা করি সামনে আরো যতই দিন যাবে ততই রপ্তানি আমাদের অনেক বেশি বাড়বে। পাট নিয়ে নেপালের উদ্দেশ্যে যাচ্ছি, ওখানকার পাটও ভালো, আমাদের শ্রমিকদের কাজ কাম করে খাতে পারতেছি আমরা। এভাবে যদি চলাফেরা করে তাহলে আমাদের শ্রমিকদের অনেকটা ভালোই হচ্ছে। পাটও নিয়ে যাচ্ছি, এখানকার শ্রমিকদের একটু আয় উন্নতি হচ্ছে, খাতে পারতেছে। গত চলতি অর্থ বছরে এখন পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে পাট রপ্তানি হয়েছে 32,754 টন। আর মান ভালো হয় জেলার পাটের রপ্তানি পরিমাণ বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। টোটালি জানুয়ারি থেকে পাট এক্সপোর্ট হয়েছে 17,633 মেট্রিক টন। পাট আগের তুলনায় অনেক বেড়েছে রপ্তানি আমাদের এই বন্দর দিয়ে। পাটের ব্যাপক চাহিদা রয়েছে নেপালে। এবছর মনে হচ্ছে যে আবার পাটের সেই সোনালী গৌরব ফিরে এসেছে এবং এই পাট আমাদের এই অঞ্চল থেকে নেপালের দিকে যাচ্ছে এবং নেপাল আমাদের বাংলাদেশ থেকে পাট কিনতেছেন। রপ্তানি বাড়ার পাশাপাশি ভালো দর পেলে সোনালী আঁশ আবারও ফিরে পাবে তার হারানো গৌরব, এমনটাই মনে করছেন চাষিরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। জলবায়ু পরিবর্তনের কারণে এই শতাব্দীতে প্রলয়ঙ্কারী হ্যারিকেন হওয়ার সংখ্যা আগের সময়ের চেয়ে 10% বাড়তে পারে, এমন উদ্বেগের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন বিভাগ। এছাড়া পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ায় হ্যারিকেনের শক্তি ও গতি বেড়েছে বলেও প্রতিবেদনে জানিয়েছে সংস্থাটি। এদিকে গ্রিনহাউস গ্যাসের কম নিঃসরণের জন্য জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর কথা বলেছেন গ্রান্থাম ইনস্টিটিউটের পরিচালক। এ নিয়ে আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। বর্তমান সময়ে বিশ্ববাসীর কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন। এর প্রভাবে প্রকৃতির স্বাভাবিক ধারায় আসছে পরিবর্তন। খরা, অসময়ে বৃষ্টিপাত, অতি বন্যা, ঘূর্ণিঝড়, টাইফুন ও হ্যারিকেনের মতো প্রলয়ঙ্কারী দুর্যোগগুলো আঘাত হানছে বছর জুড়ে, আর এর মাত্রাও দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা 1.1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন বিভাগের সংখ্যা, যদি তাপমাত্রা 2 ডিগ্রির ঘরে পৌঁছায় তাহলে স্থলে আঘাত হানা হ্যারিকেনের বাতাসের গতি বাড়বে আরও 10 গুণ। সংস্থাটির রিপোর্ট অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে এই শতাব্দীতে ক্যাটাগরি 4 ও ক্যাটাগরি 5 মাত্রার হ্যারিকেনের আঘাত হানার সংখ্যা আগের সময়ের চেয়ে 10% বাড়তে পারে। সাধারণত হ্যারিকেন সংঘটিত হয় সমুদ্রে। এটি গঠনের জন্য উল্লেখযোগ্য পরিমাণে তাপ ও আর্দ্রতার প্রয়োজন পড়ে। সূর্যের তাপ সমুদ্র পৃষ্ঠকে উত্তপ্ত করে, ফলে জল হয়ে ওঠে উষ্ণ, আর এটি বাষ্পীভূত হয়ে পরিণত হয় জলীয় বাষ্পে, আর এটি বেড়ে গেলে ঘনীভূত হয়ে পরিণত হয় মেঘে। এর ফলে সৃষ্ট হয় হ্যারিকেন। ক্রমাগত সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা বাড়ায় শঙ্কা প্রকাশ করেছেন গ্রান্থাম ইনস্টিটিউটের পরিচালক। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি। এছাড়া হ্যারিকেন বা ঘূর্ণিঝড়ের সময় যে আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয় তা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
So property damage is almost inevitable, but we can certainly avoid loss of life by evacuating. জলবায়ু পরিবর্তনের কারণে হ্যারিকেনের মৌসুমেও পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঞ্চলে বছরের যে কোনো সময় আঘাত হানছে হ্যারিকেন। উত্তর আমেরিকায় সাধারণত বছরের জুন থেকে নভেম্বরের মধ্যে হ্যারিকেনের প্রবণতা বেশি থাকে। যুক্তরাষ্ট্রে 1851 সালের পর সবচেয়ে বেশি হ্যারিকেন আঘাত এনেছে ফ্লোরিডায়। দেশটির জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় বিভাগের তথ্যানুযায়ী এ সময়ের মধ্যে অঙ্গরাজ্যটিতে 120টিরও বেশি হ্যারিকেন আঘাত আনে। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির প্রতিবেদন অনুযায়ী নিউ ইয়র্ক, বোস্টন, বেইজিং ও টোকিওর মতো শহরগুলো সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে রয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শেষ করবো এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। রাজনীতিবিদরাই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, মার্কিন বিনিয়োগকারীদের জানালেন ডক্টর ইউনূস। টেকসই অর্থনীতি অর্জনে বিশ্ব নেতাদের ভূমিকা নেওয়ার আহ্বান। 6 জন যে পলিটিক্যাল লিডার এসছেন এবং তাদের সাথে প্রফেসর ইউনূস ইন্ট্রোডিউস করে দিয়েছেন যে ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, তখন তো পলিটিক্যাল পার্টিগুলোই বাংলাদেশকে তারা গভর্ন করবেন। এলপিজির দাম কমলেও বিক্রি হচ্ছে সর্বোচ্চ 1600 টাকায়। বাজার তদারকি ও পরিবেশকদের লাগাম টেনে ধরার তাগিদ। গ্যাসের দাম কমলো বলে এক ধরনের সংবাদ পরিবেশন করা হয়, যেটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ। আমরা আসলে সেই স্বস্তিটা পাই না। এনার্জি রেগুলেটরি কমিশন এবং জ্বালানি মন্ত্রণালয় এবং বিস্ফোরক পরিদপ্তর যারা ওই কোম্পানিগুলোকে লাইসেন্স দিয়েছে, সেখানে তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। বিনা ভোটে একযোগ পার করার পর অবশেষে হতে যাচ্ছে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন। ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন পুনর্বহাল নিয়ে বিতর্ক। স্থলপথে রপ্তানি বন্ধ, ধ্বংসের মুখে পাবনার ঐতিহ্যবাহী হুঁশিয়ারি শিল্প। 75 ভাগ কারখানায় উৎপাদন বন্ধ, অনিশ্চিত অর্ধলক্ষ কর্মীর জীবিকা। এ ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।